আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। পরিচিতি পাঠ পরিচিতি বিষয় যুক্তিবিদ্যা, তৃতীয় অধ্যায়, আলোচ্য বিষয় যুক্তির উপাদান, একাদশ শ্রেণী। শিক্ষক পরিচিতি মোসাম্মদ শামীমা আক্তার বানু, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, মহিষকুণ্ডী কলেজ। চলো আমরা একটি দৃশ্য দেখি। সকল মানুষই যদি মরে যায়, আর আমি যখন একজন মানুষ, তবে আমিও তো একদিন মরে যাব। সকল মানুষই যদি মরে যায়, আর আমি যখন একজন মানুষ, তবে আমিও তো একদিন মরে যাব। অর্থাৎ সকল মানুষ হয় মরণশীল, আমি হয় একজন মানুষ, অতএব আমি হই মরণশীল। চিত্রে দেখো লোকটি কি ভাবছে। লোকটি ভাবছে মরণশীলতার কথা, অর্থাৎ চিন্তা করছে, অনুমান করছে, কল্পনা করছে। লোকটা মরণশীলতার কথা ভাবতে ভাবতে সময়টা কাটাচ্ছে। এই পাঠ শেষে শিক্ষার্থীরা 1 নম্বর যুক্তির উপাদান সমূহ বলতে পারবে, 2 পদের অর্থ ব্যাখ্যা করতে পারবে, 3 শব্দের প্রকারভেদ বর্ণনা করতে পারবে, শব্দ ও পদের পার্থক্য করতে পারবে। অর্থাৎ 4টি প্রশ্নের উত্তর তারা করতে পারবে। এই বাড়িটি নির্মাণে যেমন ইট, বালি, সিমেন্ট ইত্যাদি উপাদান ব্যবহার করা হয়েছে, তেমনিভাবে একটি যুক্তিও যে বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত হয় তা নিম্নে দেখানো হলো। তোমরা 1 বাই 1 ছকের সাহায্যে এখন দেখতে থাকবে। যুক্তির উপাদান সমূহ: অনুমান, যুক্তি, যুক্তিবাক্য, উদ্দেশ্য, বিধেয়, পদ। অর্থাৎ যুক্তির উপাদান সমূহ এই মোট 6টা: অনুমান, যুক্তি, উদ্দেশ্য, বিধেয়, পদ, যুক্তিবাক্য। অনুমানকে যদি অ্যানালাইসিস করা যায় তাহলে আরও আছে যুক্তি, ভাষা, চিন্তা। তো যুক্তি, ভাষা, চিন্তার সমষ্টি হচ্ছে অনুমান। সংক্ষেপে অনুমান দিয়ে আমরা এটা সেরে নিলাম। এই বাড়িটি নির্মাণে যেমন ইটবালির কথা বলা হয়েছে, তেমনি যুক্তির উপাদান গঠন করতে হলে এই ইটবালিগুলো লাগবে। অর্থাৎ লজিকের ইটবালি হলো অনুমান, যুক্তি, যুক্তিবাক্য, উদ্দেশ্য, বিধেয়, পদ। যুক্তির উপাদান সমূহের বর্ণনা। যুক্তির মূল উপাদান হলো যুক্তিবাক্য। একটি যুক্তি বাক্যে থাকে 2টি অংশ, এক উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ। এক কথায় একটি যুক্তির উপাদান হলো যুক্তিবাক্য ও পদ। আমাদের মনে রাখতে হবে যে একটি যুক্তিবাক্যের উপাদান গঠন করতে হলে যুক্তিবাক্য ও পদ লাগবে। উদ্দেশ্য পদ: যুক্তিবাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে উদ্দেশ্য পদ বলে। যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে উদ্দেশ্য পদ বলে। অর্থাৎ আমি যদি করিম সম্বন্ধে কিছু বলি যে করিম ভালো খেলোয়াড়, তাহলে কি হলো যে করিম সম্বন্ধে বললাম, এখানে করিম হলো যুক্তি উদ্দেশ্য পদ। অনুরূপভাবে পাশে দেওয়া আছে দেখো, রহিম হয় একজন খেলোয়াড়। তো এখানে রহিম হয় উদ্দেশ্য পদ, খেলোয়াড় হয় বিধেয় পদ। এইভাবে আরও অনেক উদাহরণ এখান থেকে রেডি করা যায়। তোমরা নিজে নিজে তৈরি করতে পারবে উদাহরণ এখান থেকে সহযোগিতা নিয়ে। বিধেয় পদ আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিধেয় পদ বলে। কি বলা হয়েছে যে রহিম হয় একজন খেলোয়াড়, অর্থাৎ রহিমকে খেলোয়াড় বলা হয়েছে। পদের উৎপত্তি: মানুষের বর্তমান প্রজন্ম যেমন তার পূর্বপুরুষ থেকে এসেছে, পদের উৎপত্তিও অনেকটা সেই রকমভাবেই
নিচে চিত্রের মাধ্যমে দেখানো হলো দাদা, বাবা, আমি। পদের উৎপত্তি যেভাবে হয়েছে ঠিক আমার উৎপত্তি তেমন করে হয়েছে, কারণ দাদা বাবা থেকেই আমার উৎপত্তি। মানুষের বংশ গতির মতো পদ কথাটিও এসেছে নিম্নলিখিত গতিতে। টার্মিনাস, টার্মিনাস শব্দের অর্থ হলো প্রান্ত। টার্ম পদ, পদ হলো যুক্তিবাক্যের উপাদান। পদ কথাটির ইংরাজি হলো টার্ম। টার্ম এসেছে ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে, যার অর্থ হলো প্রান্ত বা সীমা। অর্থাৎ উৎপত্তিগত অর্থে একটি যুক্তিবাক্যের এক প্রান্তে যারা অবস্থান করে তাদেরকেই পদ বলে। সাধারণভাবে বলা যায় যে সব শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহার হয় বা ব্যবহার হবার উপযুক্ত সেই সব শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে। অর্থাৎ একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য টু বিধেয় হিসাবে ব্যবহারের অযোগ্য হলে তাকে পদ বলা যাবে না। যদি একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য টু বিধেয় হিসেবে ব্যবহৃত হবার উপযুক্ত হয় তারপরে তাকে পদ বলা যাবে, এই কথাটা এখানে বলছে। যেমন আম হয় মিষ্টি। চিত্রে দেখো আমের একটা ছবি আছে, হয় মিষ্টি খেয়ে দেখাচ্ছে। চিত্রে আম হয় মিষ্টি যুক্তিবাক্যটি আম হলো উদ্দেশ্য পদ এবং মিষ্টি হলো বিধেয় পদ। চলো আমরা একটি দৃশ্য দেখি যেখানে দর্শকবৃন্দ কি বোঝাতে চাইছেন। চিত্রে দর্শকবৃন্দ আলোচনার মাধ্যমে শব্দ দ্বারা তাদের চিন্তা, আবেগ, অনুভূতি প্রকাশ করেছে। তোমাদের আগেই বলেছি কি যে অনুমানের মধ্যেই মূলত চিন্তা, ভাষা, যুক্তি নিহিত থাকে। এখানে যদিও মনোবিজ্ঞানের ভাষায় বলা আছে অনুমান শব্দের অর্থ স্মৃতি, আবেগ, কল্পনাকে বোঝানো হয়েছে, এখানে সেইভাবে বলা হয়েছে যে তাদের চিন্তা, আবেগ, অনুভূতি দ্বারা প্রকাশ করেছে। অর্থাৎ মনোবিজ্ঞানের অনুমানকে এখানে ব্যবহার করা হয়েছে। চলো আমরা একটি দৃশ্য দেখি যেখানে দর্শকবৃন্দ কি বোঝাতে চাইছেন। চিত্রে দর্শকবৃন্দ আলোচনার মাধ্যমে শব্দ দ্বারা তাদের চিন্তা, আবেগ, অনুভূতি প্রকাশ করছে। চলো এবার আমরা শব্দ কি এবং শব্দের প্রকারভেদ নিয়ে আলোচনা করি। মানুষ তার অন্তরের মাঝে যে সমস্ত আবেগ, অনুভূতি, চিন্তাকে লালন করে, অর্থাৎ নিজ দেহের শরীরের মধ্যে লুকিয়ে থাকে, তাকেই লালন করা বলা হচ্ছে। এখানে কণ্ঠনালীর সাহায্যে, মুখ গহ্বর দিয়ে, জিহ্বা ও ঠোঁটের সাহায্যে শাব্দিক আকারে বা লিখনির মাধ্যমে যা প্রকাশ করে তাকেই শব্দ বলে। শব্দ হলো কয়েকটি বর্ণ বা বর্ণের সমষ্টি যা একটি অর্থ প্রকাশ করে। শব্দ যুক্তি বাক্য গঠনে সহায়তা করে, অর্থাৎ যুক্তি বাক্যকে হেল্প করে শব্দ। শব্দ যুক্তি বাক্যকে রেডি করে দেয়। যেমন আ প্লাস ম, আম। শব্দের প্রকারভেদ। যুক্তিবিদগণ শব্দকে 3 ভাগে ভাগ করেছেন, যথা পদযোগ্য শব্দ, 2 সহপদযোগ্য শব্দ, 3 পদ অযোগ্য শব্দ। নিম্নে শব্দের প্রকারভেদের আলোচনা করা হলো। 1. পদযোগ্য শব্দ। যে সকল শব্দ কারো সাহায্য ছাড়াই নিজে নিজে কোনো যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে তাকে পদযোগ্য শব্দ বলে। পদযোগ্য শব্দের অর্থ পদের নিজে নিজেই যোগ্য আছে। যেমন চিনি। চিনির একটা বিশেষত্ব আছে যে চিনি স্বাদ হয় মিষ্টি,
চিনি একটি পদযোগ্য শব্দ। অনুরূপভাবে আরও আছে যেমন মিষ্টি, রহিম, বই ইত্যাদি। এই সব শব্দ দিয়ে যে কোনো ধরনের যুক্তিবাক্য গঠন করা যায়। পদযোগ্য শব্দ হলো একজন সুস্থ মানুষ যে অন্যের সাহায্য ছাড়াই একা একা চলতে পারে। অর্থাৎ পদযোগ্য শব্দের আরেকটি অর্থ হলো যে স্বয়ং সম্পূর্ণ শব্দ। একজন সুস্থ মানুষ যে অন্যের সাহায্য ছাড়াই চলতে পারে। সহপদযোগ্য শব্দ, যে সকল শব্দ কারো সাহায্য ছাড়া নিজে নিজেই কোনো যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহার হতে পারে না, তাকে সহপদযোগ্য শব্দ বলে। যেমন ও, এবং, আর ইত্যাদি। এছাড়াও আরও আছে তথাপি, নতুবা, অর্থাৎ, অধিকাংশ। এই সমস্ত বাক্যগুলো মানে সহপদযোগ্য। যেসব শব্দ একা একা কোনো যুক্তি বাক্যের ব্যবহার হতে পারে না, তবে যদি পদ যোগ্য শব্দ সাহায্য করে তবে কোনো যুক্তি বাক্যের ব্যবহার হতে পারে। যেমন রহিম এবং করিম হয় দুই বন্ধু। এখানে রহিম ও করিম হলো পদযোগ্য শব্দ। সহপদযোগ্য শব্দ হলো একজন অসুস্থ মানুষ যে অন্যের সাহায্য ছাড়া একা চলতে পারে না। কেহ যদি সাহায্য করে তবেই সে চলাফেরা করতে পারে। সহপদযোগ্য শব্দের অর্থ যে এই পদের সঙ্গে একজনের সহযোগিতা লাগে, তাকে সহপদযোগ্য পদ বলে। এই কথাটাই এখানে বলতেছে। একজন অসুস্থ মানুষ যে হলো হুইল চেয়ারের সাহায্য ছাড়া চলতে পারে না। এখানে হুইল চেয়ার তার সহপদ হিসাবে ব্যবহার হচ্ছে। পদ অযোগ্য শব্দ, যে সকল শব্দ নিজে নিজে বা কোনো পদযোগ্য শব্দের সাহায্য নিয়ে ও কোনো যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহার হতে পারে না, তাকে পদ অযোগ্য শব্দ বলে। যেমন ইস, আহা, মরি মরি, হাই হাই ইত্যাদি। এই সব শব্দ একা একা বা কারো সাহায্য নিয়ে ও কোনো যুক্তিবাক্যে ব্যবহার হতে পারে না। পদ অযোগ্য শব্দ হলো একজন এমন অসুস্থ মানুষের মতো যে অন্যের সাহায্য নিয়েও চলতে পারে না। এই ব্যক্তি এতটাই অসুস্থ যে সে একা তো নয়, কারো সাহায্য নিয়েও চলতে পারবে না। পদ অযোগ্য শব্দগুলো এইরকম। চিত্রে যে ছবিটা দেখা যাচ্ছে সেটা হলো কি, পদযোগ্য না সহপদযোগ্য না পদ অযোগ্য? এটা হলো কি যে পদ অযোগ্য, অর্থাৎ নিজে নিজেও চলতে পারে না, সাহায্য নিয়েও সে একা একা চলতে পারে না। শব্দ ও পদের পার্থক্য। শব্দ হচ্ছে একটি অক্ষর বা কয়েকটি অক্ষরের সমষ্টি যা কোনো একটি অর্থ প্রকাশ করে। সকল শব্দই পদ নয়, কারণ সকল শব্দই যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহার হতে পারে না। শব্দ দিয়ে আবেগ, অনুভূতি, চিন্তা, ইচ্ছা ইত্যাদি প্রকাশ করা হয়। একটি যুক্তিবাক্য দুইয়ের অধিক শব্দ হতে পারে। যুক্তিবাক্যে সবসময় এক বা একাধিক বাক্য গঠন হতে পারে, সেই কথাটা এখানে উল্লেখ করা হয়েছে। পদ হচ্ছে একটি শব্দ বা কয়েকটি শব্দের সমষ্টি যা কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে। প্রতিটি পদই শব্দ। পদ দিয়ে যেমন চিন্তা প্রকাশিত হয়, আবেগ, অনুভূতি, ইচ্ছা প্রকাশিত হয় না। একটি যুক্তিবাক্যে কেবল দুটি পদ থাকে, কমপক্ষে দুটি একটা যুক্তিবাক্যে পদ থাকে, এখানে সেটাই উল্লেখ করা হয়েছে। দুইয়ের অধিকও থাকতে পারে,
তবে কমপক্ষে দুইটা। উপরোক্ত আলোচনা থেকে নিম্নে শব্দ ও পদের পার্থক্য প্রদান করা হলো। একটি শব্দ এক বা একাধিক অক্ষর দ্বারা গঠিত, কিন্তু একটি পদ এক বা একাধিক পদ দ্বারা গঠিত। সকল শব্দই পদ নয়, কিন্তু সকল পদই শব্দ। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে শর্ট প্রশ্ন হবে। শর্ট প্রশ্নটা এইভাবেই হয় যে সকল শব্দই পদ নয়, কিন্তু সকল শব্দই পদই শব্দ। মানে পদ শব্দ হতে তেমন কোনো যোগ্য লাগছে না, বলছে কি যে সকল পদই শব্দ। তাহলে সকল পদই শব্দ, তাহলে পদটা শব্দটা সহজ হয়ে যাচ্ছে আর পদটা কঠিন হয়ে যাচ্ছে। তার পিছনে কারণ পদ হতে হলে লাগছে একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য টু বিধেয় হিসাবে ব্যবহারের উপযুক্ত, তারপরে তাকে বলবো পদ। পদ এখানে শব্দ আর পদের মধ্যে পদ একটু জটিল রূপ ধারণ করছে। একটি যুক্তিবাক্যে মাত্র দুইটি পদ থাকে, কিন্তু বাক্য শব্দের সংখ্যা দুইয়ের অধিক হতে পারে। ইতিপূর্বে বললাম কি যে একটা যুক্তিবাক্য গঠন করতে গেলে দুইয়ের অধিক যুক্তিবাক্য গঠন করতে হলে এক বা একাধিক বাক্য লাগে, একের অধিকেও হয়। এখানে কমপক্ষে দুইটির কথা উল্লেখ করা হয়েছে। একটি শব্দের একাধিক অর্থ থাকতে পারে, কিন্তু একটি যুক্তিবাক্যে ব্যবহৃত একটি পদ মাত্র একটি অর্থই নির্দেশ করে। সেই কথা বলতে যাচ্ছি, এর একটা অর্থ আর ওনার হলো একাধিক অর্থ। শব্দের হচ্ছে অর্থ একাধিক আর পদের হচ্ছে কি যে একটি। শব্দ দ্বারা আমাদের মনের চিন্তা, আবেগ, অনুভূতি, ইচ্ছা ইত্যাদি প্রকাশিত হয়, কিন্তু পদ দ্বারা কেবল চিন্তা প্রকাশিত হয়, ইচ্ছা অনুভূতি প্রকাশিত হয় না। জোড়ায় কাজ। জোড়াবদ্ধভাবে শব্দ ও পদের তিনটি পার্থক্য লিখো। ছাত্রীরা জোড়াবদ্ধ হয়ে তাদের কাজ করছে। দেখো ছাত্রছাত্রীরা জোড়াবদ্ধ হয়ে নিজ নিজ কাজ নিয়ে সবাই ব্যস্ত। তোমাদের কোনো কাজ যদি দেওয়া হয় তোমরা ব্যস্ত থাকো না, ঠিক সেই মোতাবেক তারাও ব্যস্ত আছে। দেখো খেয়াল করো তোমরা। দলীয় কাজ। দলীয়ভাবে পদের ব্যবহার লিপিবদ্ধ করো। ছাত্রীরা দলীয়ভাবে তাদের কাজ করছে, ভালো লাগছে না দেখতে? মনে হচ্ছে আরও উৎসাহ জাগছে ওদের দেখে, আমরাও করি। পাঠ মূল্যায়ন। ক, পদ কাকে বলে? খ, পদ কোথা হতে এসেছে? গ, পদের ব্যবহার বর্ণনা করো। ঘ, শব্দ পদের পার্থক্য ব্যাখ্যা করো। বাড়ির কাজ আছে। দেখো বাড়ি থেকে শব্দ ও পদের পার্থক্য বের করে নিতে হবে, ভালো ভালো করে অনুশীলন করতে হবে। শব্দ আর পদকে আলাদা আলাদা করে ওর সংজ্ঞা পড়ে পার্থক্য নির্ণয় করতে হবে। কোনটার কী আছে, এটা কেমন ওটা কেমন, এইভাবে নিজের ভাষায় ওটা পার্থক্যটা বের করে নিয়ে আসতে হবে বাড়ি থেকে। আজকের ক্লাসে উপস্থিতির জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।